প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। ঢাকা কলেজ অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছো এবং বাড়িতে অবস্থান করছো। আমরা এই যে অনলাইন ক্লাসগুলো নিচ্ছি এর কারণটি তোমাদের নিশ্চয়ই জানা, যে করোনাকালীন সময়ের কারণে আমরা তোমাদের এই অনলাইন ক্লাসটি নিচ্ছি। তো আমার এই ক্লাসটি যখন তোমরা দেখছো তখন তোমরা নিশ্চয়ই বাসায় বসেই দেখছো এবং জানো যে আমাদের 5ই আগস্ট পর্যন্ত কিন্তু লকডাউন চলছে। তো লকডাউন যে সময় চলছে সে সময় কিন্তু আমাদের সবারই এই সময়ের যে নিয়মকানুনগুলো আছে সেগুলো মেনে চলতে হবে। যেমন অতি জরুরি প্রয়োজন ছাড়া আমরা কিন্তু বাসা থেকে বের হব না। আর যদি কারো বের হওয়ার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমরা যখন বের হব আমরা মনে রাখবো যে আমরা মাস্ক পরে যাব। অবশ্যই আমরা মাস্ক পরে তারপরে বাসা থেকে বের হব জরুরি প্রয়োজনে। এছাড়া যখন বের হব তারপর আমরা লক্ষ্য রাখবো যাতে আমরা সামাজিক দূরত্বের কথা যেটি বলা হয়েছে সেটি যেন বজায় থাকে, সেক্ষেত্রে আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে। এছাড়াও আরেকটি কথা বলা হয়েছে যে আমাদের প্রয়োজন অনুসারে এই সময়ে হাত ধুতে হবে। আমরা সাবান দিয়েও হাত ধুতে পারি কিংবা আমরা স্যানিটাইজিং করেও হাতটি পরিষ্কার করতে পারি। এই নিয়মগুলো যদি আমরা একটু মেনে চলি তাহলে কিন্তু আমরা খুব সহজেই সুস্থ থাকতে পারবো এবং এই পরিস্থিতিটা মোকাবেলা করা সবার জন্যই সহজ হবে। আর নিশ্চয়ই তুমি একজন সচেতন লোক এবং সে হিসেবে আশা করা যায় যে আমাদের ছাত্ররা নিজে তার পরিবারকেও এই ব্যাপারে সচেতন করবে এবং তার যে পাড়া প্রতিবেশী পরিচিত জন আছে তাদেরকেও বলবে যে আপনারা বের হলে মাস্ক পরে যাবেন, সামাজিক দূরত্বটি নিশ্চিত করবেন এবং প্রয়োজন অনুসারে হাত ধুবেন। তো এই স্বাস্থ্যবিধিগুলো যদি আমরা মেনে চলি তাহলে আশা করা যায় যে এই সমস্যাটি আমরা অতি দ্রুতই মোকাবেলা করে ফেলতে পারবো এবং তারপরে হয়তো আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো। তো আমি কে ক্লাস নিচ্ছি এতদিনে নিশ্চয়ই তোমরা জেনে গিয়েছো, তারপরে আমি আমার পরিচয়টি দেই। আমি হচ্ছি লায়লা নার্গিস কামাল, সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ। আমি তোমাদের একাদশ শ্রেণীর যে সমস্ত ছাত্ররা মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখায় আছো তাদের ক্লাস নেই, তাদের অর্থনীতি প্রথম পত্র ক্লাসটি আমি নিচ্ছি এবং আমরা পড়ছি আমাদের 10ম অধ্যায়। আমাদের 10ম অধ্যায়ের নাম মুদ্রা এবং ব্যাংক। এই মুদ্রা ও ব্যাংক এই অধ্যায়টি নিয়ে আমরা বেশ কয়েকটি ক্লাস নিয়েছি। প্রথম দিকের ক্লাসে আমাদের মুদ্রা সম্পর্কিত আলোচনা হয়েছিল এবং তারপরে আমরা ব্যাংক নিয়ে আলোচনা করছি। ব্যাংকের বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো আজ আমি ব্যাংকের যে প্রতিষ্ঠান নিয়ে অর্থাৎ যে ধরনের ব্যাংক নিয়ে আলোচনা করব সেই ব্যাংকটি কিন্তু আমাদের কম বেশি সবারই বেশ পরিচিত, কেননা এই ব্যাংকের সঙ্গে আমাদের অনেক ধরনের কার্যক্রম পরিচালনা করতে হয় এবং আমাদের যারা ঢাকা কলেজের শিক্ষার্থী তারা তাদের কলেজের আশেপাশেও এই ধরনের ব্যাংক অনেকগুলোই দেখে থাকো। চলো আমরা এই ব্যাংকের একটু দেখি এগুলো কী ধরনের ব্যাংক, কয়েকটি নাম দেখি, তাহলেই আশা করি তোমরা চিনতে পারবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি অগ্রণী ব্যাংক লেখা আছে, তারপর আছে জনতা ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সোনালী ব্যাংক এবং ইসলামী ব্যাংক। তো এই ব্যাংকগুলোর নাম শুনে কি মনে হচ্ছে এগুলো কোন ধরনের ব্যাংক? আমার মনে হয় যে এটা সব ছাত্ররাই হয়তো জানো যে এগুলো হচ্ছে আসলে আমাদের বাণিজ্যিক ব্যাংক। তাহলে আজ আমরা এই বাণিজ্যিক ব্যাংক সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করব। আমরা প্রথমে পড়েছিলাম কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে আমরা জেনেছিলাম কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে, এর কার্যাবলী কী ছিল এবং কিভাবে কেন্দ্রীয় ব্যাংক তার ঋণ নিয়ন্ত্রণ কার্যাবলীটি করে থাকে। আজ আমরা শুরু করতে যাচ্ছি বাণিজ্যিক ব্যাংক। তো বাণিজ্যিক ব্যাংকের শুরুতেই প্রথমে আমরা জানব যে বাণিজ্যিক ব্যাংক কাকে বলে। বাণিজ্যিক ব্যাংক বলতে আমরা এমন একটি আর্থিক প্রতিষ্ঠানকে বুঝি যে প্রতিষ্ঠানকে কিনা মুনাফা লাভের জন্য জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ করে এবং যাদের প্রয়োজন তাদেরকে ঋণ দেয় এবং এই দুইয়ের মাঝখান থেকেই তারা তাদের মুনাফাটি করে নেয়। সুতরাং আমরা বলতে পারি যে বাণিজ্যিক ব্যাংক হচ্ছে আসলে কি একটি আর্থিক প্রতিষ্ঠান। অর্থাৎ আমরা এইভাবে বলতে পারি যে বাণিজ্যিক ব্যাংক হলো এমন এক প্রকার আর্থিক প্রতিষ্ঠান যা মুনাফা অর্জনের উদ্দেশ্যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থ আমানত হিসাবে জমা রাখে ও অপর ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তাদের চাহিদা অনুযায়ী ঋণ হিসাবে প্রদান করে। অর্থাৎ এখানে আমরা যে কথাটি বলছি সেটি হচ্ছে যে বাণিজ্যিক ব্যাংক হচ্ছে একটি আর্থিক প্রতিষ্ঠান। প্রথমে যে জিনিসটি আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাণিজ্যিক ব্যাংক হচ্ছে একটি আর্থিক প্রতিষ্ঠান। সে কি করে, তার উদ্দেশ্য কি? তার উদ্দেশ্য হচ্ছে
মুনাফা অর্জন করা, অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্যটি হচ্ছে মুনাফা অর্জন করা। এবং কীভাবে মুনাফা অর্জন করবে সে কাজটি কী করে, যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থ সে কী করে, আমানত হিসাবে জমা রাখবে এবং অপর ব্যক্তি বা প্রতিষ্ঠান যারা আছে তাদেরকে চাহিদা অনুযায়ী কী করে, ঋণ হিসাবে অর্থটি প্রদান করে থাকে। অর্থাৎ তাহলে বাণিজ্যিক ব্যাংক হচ্ছে একটি আর্থিক প্রতিষ্ঠান, প্রথমে আমরা বললাম। তারপরে তার উদ্দেশ্যটা কি, মুনাফা অর্জন করা। এবং মুনাফা অর্জন করার জন্য সে কী কাজটি করে, প্রথম হচ্ছে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থ আমানত হিসাবে সে জমা রাখে এবং অপর ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তাদের যে চাহিদা আছে সে অনুযায়ী ঋণ হিসেবে প্রদান করে থাকে। তাহলে মুনাফাটা কিভাবে হচ্ছে, এই প্রশ্নটা প্রথমেই আসছে। আচ্ছা, মুনাফাটা হচ্ছে এভাবে যে আমরা অর্থ আমানত হিসেবে যারা জমা রাখে তাদেরকে উৎসাহী করার জন্য, অর্থাৎ যাতে মানুষজন আমানত হিসেবে তাদের কাছে অর্থ জমা রাখে, সেই জন্য কিন্তু তাদেরকে কিছু সুদ দিয়ে থাকে। অর্থাৎ এই যে আমি অর্থ ব্যাংকে জমা রাখছি, তাহলে আমি কি হচ্ছে, আমি ভোগ বিরতি করছি, তাই না? আমার টাকাটা যখন আমি ব্যাংকে জমা দিয়ে রাখছি, এই ভোগ বিরতির পুরস্কার হিসাবেই বা জনগণকে আকৃষ্ট করার জন্যই হোক না কেন, তারা কি করে, সুদ দিয়ে থাকে। আবার যাদেরকে সে চাহিদা অনুযায়ী ঋণ প্রদান করে, সেই ঋণ প্রদান করে যাদেরকে করছে, তারা ঋণ যেহেতু নেয়, সেই জন্য তারা আবার কি করে, ব্যাংককে সুদ প্রদান করে। এবং এই দুই সুদের যে পার্থক্য হয়, অর্থাৎ যারা আমানত হিসাবে অর্থ জমা রাখে তাদেরকে তারা কম হারে সুদ দেয়, আর যাদেরকে ঋণ দিচ্ছে, সেই ঋণ যারা নিয়েছে সেই ব্যক্তিরা ব্যাংককে আবার বেশি হারে সুদ দিয়ে থাকে। এই দুই সুদের যে হারের যে পার্থক্য হয়, দুই পার্থক্য থেকেই তারা তাদের মুনাফাটি অর্জন করে থাকে। অর্থাৎ তাহলে আমরা বুঝতে পারলাম যে বাণিজ্যিক ব্যাংক হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান যেটি মুনাফা অর্জনের উদ্দেশ্যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থ যেমন আমানত হিসেবে গ্রহণ করছে, আবার প্রয়োজন অনুযায়ী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এই অর্থ ঋণ হিসেবে প্রদান করছে এবং এর মাধ্যমেই সে তার মুনাফাটি অর্জন করে থাকে। বিভিন্ন অর্থনীতিবিদ বাণিজ্যিক ব্যাংকের ভিন্ন ভিন্ন সংজ্ঞা দিয়েছেন। চলো আমরা এখন সেই সংজ্ঞাগুলো একটু দেখি। প্রথমে আমরা দেখব অধ্যাপক গিলবার্টের সংজ্ঞা। উনার মতে বাণিজ্যিক ব্যাংক হলো অর্থ ও মূলধনের কারবারি। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক কিসের কারবার করে, অর্থ এবং মূলধন নিয়ে বাণিজ্যিক ব্যাংক কাজ করে থাকে। অর্থাৎ অর্থ এবং মূলধনের কারবারি হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। মধ্যস্থ কারবারি হিসাবে ব্যাংক শর্ত সাপেক্ষে এক পক্ষ হতে অর্থ ধার করে অন্য পক্ষকে সে অর্থ ঋণ দেয়। আচ্ছা, সে অর্থ এবং মূলধন নিয়ে তাহলে কাজ করে বাণিজ্যিক ব্যাংক, এবং সে হচ্ছে মধ্যস্থ কারবারি, অর্থাৎ দুই পক্ষের মাঝখানে সে হচ্ছে মধ্যস্থতা কারবারি। কি করে, যে এক পক্ষ থেকে সে অর্থটি নিচ্ছে, অর্থাৎ যারা তার কাছে অর্থ আমানত হিসেবে জমা রাখছে তাদের কাছ থেকে অর্থটি নিচ্ছে এবং অন্য পক্ষকে সে অর্থ ঋণ দিচ্ছে। আবার যাদের প্রয়োজন, যে ব্যক্তি বা প্রতিষ্ঠান, তাদেরকে সে এই অর্থটি দিয়ে যাচ্ছে। এটি কার মতে? এটি হচ্ছে অধ্যাপক গিলবার্টের মতে, যে বাণিজ্যিক ব্যাংক হলো অর্থ ও মূলধনের কারবারি এবং মধ্যস্থ কারবারি হিসাবে, অর্থাৎ মধ্যস্থতাকারী হিসাবে সে এক পক্ষ থেকে অর্থ জমা রাখে এবং অপর পক্ষকে সে ঋণ দিয়ে থাকে। এরপরে আমরা দেখব যার সংজ্ঞা, তিনি হচ্ছেন অধ্যাপক এ নাথ। উনি বলেছেন বাণিজ্যিক ব্যাংক হচ্ছে মাধ্যমিক মুনাফা তৈরির প্রতিষ্ঠান। আমরা প্রথমেই বলেছিলাম যে বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্যই হচ্ছে মুনাফা অর্জন করা, এবং উনিও তাই বলছেন যে বাণিজ্যিক ব্যাংক হচ্ছে একটি মাধ্যমিক মুনাফা তৈরির প্রতিষ্ঠান। সে দুই পক্ষর মাঝখান দিয়ে ব্যবসা করে সে মুনাফা অর্জন করে। অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান বা ব্যবসায়ী প্রতিষ্ঠানের যে উদ্দেশ্য থাকে মুনাফা তৈরি করা, বাণিজ্যিক ব্যাংকও কিন্তু তার ব্যতিক্রম নয়, তারও উদ্দেশ্য কিন্তু এই মুনাফা তৈরি করা। এরপর আমরা দেখছি প্রফেসর ক্রাউথারের সংজ্ঞা। উনি বলেছেন এক শ্রেণীর লোকের কাছ থেকে আমানত হিসাবে অর্থ জমা রাখা এবং অন্য আরেক শ্রেণীর লোককে ঋণ প্রদান করে নতুন অর্থ সৃষ্টি করা হলো ব্যাংক ব্যবসায়ীর কাজ। তাহলে এই সংজ্ঞাটিও কিন্তু আমাদের অন্যান্য যে সংজ্ঞাটি পড়েছি তার থেকে কোনো ব্যতিক্রম নয়। এখানেও একই কথা বলা হয়েছে, এক শ্রেণীর লোকের কাছ থেকে আমানত হিসেবে অর্থ জমা রাখে এবং অন্য এক শ্রেণীর লোককে ঋণ প্রদান করে নতুন অর্থ সৃষ্টি করে। এই শব্দটা তোমাদের জন্য এই সংজ্ঞায় নতুন করে এসেছে, নতুন অর্থ সৃষ্টি করা। এই জিনিসটা এটিকে বলা হয় যে আসলে বাণিজ্যিক ব্যাংকে আমরা যখন কেন্দ্রীয় ব্যাংক পড়েছি তখন কিন্তু আমরা দেখেছিলাম যে কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম একটি কাজ হচ্ছে নতুন নোট ছাপানো, নতুন নোট তৈরি করা। এটি আর কেউ করতে পারে না। তাহলে এই যে কথাটি বলা হচ্ছে যে নতুন অর্থ সৃষ্টি করা, এটা কিভাবে বাণিজ্যিক ব্যাংকের দ্বারা হয়? এখানে ব্যাপারটা হচ্ছে যে এই যে বাণিজ্যিক ব্যাংকগুলো আছে তারা
আমানত সংগ্রহ করে রাখে জনগণের কাছ থেকে, আবার আরেক শ্রেণীর জনগণকে তারা ঋণ দেয়। এখানে দেখা যায় যে দুই ধরনের আমানত সৃষ্টি হয়, একটা হচ্ছে প্রাথমিক আমানত, আরেকটি হচ্ছে সৃষ্ট আমানত। এই সৃষ্ট আমানতের মাধ্যমেই কিন্তু তারা এই নতুন অর্থ সৃষ্টিটি করে থাকে। এই বিষয়ে আমরা ক্লাসের পরবর্তী সময়ে মানে এই ক্লাসেরই শেষের দিকে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব, অর্থাৎ নতুন সৃষ্টি অর্থ করা বা ক্রেডিট ক্রিয়েশনটা কি সেটা আমরা জানবো বিস্তারিতভাবে। এখন আমরা এটুকুই বলে রাখলাম যে এই যে অর্থ আমানত রাখা এবং মানুষকে ঋণ দেওয়া, এর মাধ্যমেই বাণিজ্যিক ব্যাংক নতুন অর্থ সৃষ্টি করে থাকে। তাহলে এই হচ্ছে আমাদের বাণিজ্যিক ব্যাংক সম্পর্কে যেটা জানলাম, যে এক শ্রেণীর লোকের কাছ থেকে আমানত হিসেবে অর্থ জমা রাখা এবং অন্য এক শ্রেণীর লোককে ঋণ প্রদান করে নতুন অর্থ সৃষ্টি করাই হলো ব্যাংক ব্যবসায়ীর কাজ। আবার বাণিজ্যিক ব্যাংকে আমরা স্বল্প মেয়াদী ঋণের কারবারিও বলা হয়ে থাকে। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক দেখা যায় যে বাণিজ্যিক ব্যাংকে আমরা যে অর্থটা জমা রাখি তা কিন্তু প্রয়োজনের বিরতিতে কিছু বিরতিতে আমরা এই অর্থটা আবার উত্তোলন করি। সুতরাং বাণিজ্যিক ব্যাংকের একটি ভয় থাকে যে যে কোনো সময় লোকজন এসে তার কাছে যদি তার অর্থটি চায় তাহলে তাকে সেটা দিতে হবে। এই জন্যই বাণিজ্যিক ব্যাংক দেখা যায় যে দীর্ঘমেয়াদী ঋণ দিতে সাধারণত উৎসাহিত হয় না বা দেয় না। বাণিজ্যিক ব্যাংক দীর্ঘমেয়াদী দেয় না, বাণিজ্যিক ব্যাংকগুলো দেখা যায় যে স্বল্প মেয়াদের জন্য ঋণগুলো দেয়, যাতে অল্প বিরতিতেই লোকজন তার কাছে অর্থটি ফেরত দিয়ে দেয়। সেই জন্য বাণিজ্যিক ব্যাংকে বলা হচ্ছে স্বল্প মেয়াদী ঋণের কারবারি। স্বল্প মেয়াদী বাণিজ্যিক ব্যাংক সাধারণত ঋণ দিয়ে থাকে, এজন্য এটি তাকে বলা হয়ে থাকে। তাহলে বাণিজ্যিক ব্যাংকের এই যে আমরা সংজ্ঞাগুলো পড়লাম, সেটি থেকে আমরা বাণিজ্যিক ব্যাংক কাকে বলে সেই সম্পর্কে একটা নিশ্চয়ই ধারণা পেয়ে গিয়েছি। এবং সেই সংজ্ঞাগুলো বিশ্লেষণ করলে যে বিষয়গুলো আমাদের আসে সেটি হচ্ছে, প্রথমেই হচ্ছে যে বাণিজ্যিক ব্যাংক অর্থ ও মূলধনের মধ্যস্থতাকারী একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান। তাহলে বাণিজ্যিক ব্যাংক কি? একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত হচ্ছে। কিসের ব্যবসায়ী? অর্থ এবং মূলধনের মধ্যস্থতাকারী ব্যবসায়ী হিসেবে সে পরিচিত। দ্বিতীয় হচ্ছে, এই ব্যাংকের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। আমরা প্রথম সংজ্ঞা থেকেই দেখে আসছি যে এই ব্যাংকের মূল উদ্দেশ্য বা লক্ষ্য হচ্ছে মুনাফা অর্জন করা। মুনাফার জন্যই সে ব্যবসায়ীর কাজটি পরিচালনা করে থাকে। এরপরে আসতে আমরা দেখতে পাচ্ছি যে জনগণের নিকট থেকে বিভিন্ন হিসাবের মাধ্যমে স্বল্প সুদে অর্থ বা আমানত সংগ্রহ করে থাকে। আচ্ছা, তাহলে বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন হিসাব আছে, তার আমরা জানি যে চলতি আমানত, স্থায়ী আমানত, সঞ্চয় আমানত, বিভিন্ন আমানতগুলো আছে। সেই বিভিন্ন হিসাবের নামে তারা কি করে? অর্থ বা আমানত সংগ্রহ করে এবং এর বিনিময়ে সে কি করে? ওই জনগণকে অল্প পরিমাণে সুদ দিয়ে থাকে। এবং তারপরে যেটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে সংগৃহীত অর্থ অধিক সুদে স্বল্প মেয়াদী ঋণ হিসাবে মূলধনের চাহিদা সৃষ্টিকারীদের মাঝে বন্টন করে। অর্থাৎ এই যে অর্থটি সংগ্রহিত হলো, সেই অর্থটিকে সে কি করে? অধিক সুদে, বেশি সুদে স্বল্প মেয়াদী ঋণ হিসাবে যারা মূলধনের চাহিদা সৃষ্টি করে তাদের মধ্যে বিতরণ করে। তাহলে দেখো জিনিসটি কি হচ্ছে, যে জনগণের কাছ থেকে সে যখন অর্থ নিচ্ছে তখন কিন্তু তাদেরকে দিচ্ছে স্বল্প সুদ। আবার এই যে সংগৃহীত অর্থটা যখন সে মূলধনের চাহিদা সৃষ্টিকারীদের মধ্যে বন্টন করছে তখন কিন্তু নিচ্ছে অধিক সুদ এবং কত সময়ের জন্য? স্বল্প মেয়াদী ঋণ হিসেবে এটি দিচ্ছে। এবং এই যে আমরা বললাম যে সে মুনাফা অর্জন করছে, সেই মুনাফাটা তাহলে কিভাবে অর্জিত হয় এখন নিশ্চয়ই বুঝতে পেরেছ। এই যে অধিক সুদ আর অল্প সুদ বা স্বল্প সুদ যেটি আমরা বলি কেন, এই দুইয়ের পার্থক্য যেটা হচ্ছে সেটা থেকেই কিন্তু বাণিজ্যিক ব্যাংক মুনাফা অর্জন করে থাকে। তাহলে আমি আশা করি যে বাণিজ্যিক ব্যাংকের যে ধারণা বা বাণিজ্যিক ব্যাংক কাকে বলে সেটি যদি জিজ্ঞেস করা হয় তাহলে তোমরা এখন এটি বলতে পারবে। এবং আমি প্রথমেই বলেছিলাম যে বাণিজ্যিক ব্যাংক সম্পর্কে তোমরা খুব ভালো করে জানো, কারণ এটি হচ্ছে তোমাদের খুব পরিচিত ব্যাংক। যেমন আমরা বললাম, প্রথমেই বলেছিলাম যে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, তারপর হচ্ছে জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কিংবা ব্র্যাক ব্যাংক, এই সবগুলোই হচ্ছে আমাদের বাণিজ্যিক ব্যাংক। এবং এই সবগুলোর নামই আমি মনে করি তোমরা পরিচিত, এবং যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে তারা ব্যাংকে গিয়েছো এবং বাণিজ্যিক ব্যাংকের সম্পর্কে আরও ভালো ধারণা আছে। তো বাণিজ্যিক ব্যাংক কাকে বলে এটি আমরা জানলাম। এখন আমরা জানবো যে এই যে বাণিজ্যিক ব্যাংকগুলো আছে তা একটি দেশে কি কাজ করে। অর্থাৎ ব্যাংকের উদ্দেশ্য তো হলো মুনাফা অর্জন করা, সেটি তো করছেই। এছাড়া কিভাবে মুনাফাটা অর্জন করার পাশাপাশি আরও কিছু কাজও কিন্তু এই ব্যাংক করে থাকে। সেই কাজগুলো কি, চলো আমরা এবার সেটি জানি। বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী কি সেই সম্পর্কে আমরা জানব। বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলীকে প্রথমত আমরা 4টি ভাগে ভাগ করে থাকি। প্রথম কাজটি হচ্ছে
সাধারণ ব্যাংকিং কার্যাবলী, দ্বিতীয় কাজটি হচ্ছে জনহিতকর কার্যাবলী, তৃতীয় কাজটি হচ্ছে আমাদের প্রতিনিধিত্বমূলক কার্যাবলী এবং চতুর্থ কাজ হচ্ছে অন্যান্য আরও কিছু কাজ এই বাণিজ্যিক ব্যাংক করে থাকে। তো প্রথমেই আমরা যেটি এখন দেখব সেটি হচ্ছে সাধারণ ব্যাংকিং কার্যাবলী। সাধারণ ব্যাংকিং কার্যাবলীর মধ্যে যেটি প্রথম আমাদের আসছে সেটি হচ্ছে আমানত গ্রহণ করা। দেখা যায় যে দেশের মধ্যে যে বিক্ষিপ্ত অবস্থায় যে ব্যক্তিগত অর্থগুলো থাকে সেগুলো সঞ্চয় করে আমানত সংগ্রহ করাই হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের অন্যতম প্রধান কাজ। এবং দেখা যায় যে এই যে বিভিন্ন উৎস থেকে বা বিভিন্ন ব্যক্তির কাছ থেকে তারা যে সঞ্চয় করে এই সঞ্চয়টি তিনটি হিসাবের নামে আমরা অন্তর্ভুক্ত করা হয়। একটা হচ্ছে চলতি আমানত, আরেকটি হচ্ছে সঞ্চয় আমানত, আরেকটি হচ্ছে স্থায়ী আমানত। এই তিনটি নামে সেই আমানতটি সংগ্রহ করে রাখে এবং লোকজন এই আমানতটি সংগ্রহ করার জন্য রাখার জন্য বা ব্যাংকে জমা দেওয়ার জন্য তারা দেখা যায় যে তাদের একটা ভোগ বিরতি হচ্ছে। সেই ভোগ বিরতির পুরস্কার হিসাবে দেখা যায় যে তাদেরকে সুদ দেওয়া হয়ে থাকে। এবং এখানে দেখতে পাই আমরা যে ব্যাংকগুলোতে আমরা চলতি আমানত যদি কেউ রাখে, চলতি আমানতে একজন ব্যক্তি যে কোনো সময় ইচ্ছা করলে অর্থ উত্তোলন করতে পারে, কিন্তু এর জন্য এই অ্যাকাউন্ট যারা হোল্ডার তারা কিন্তু কোনো সুদ পায় না। এরপরে যেটি আছে সেটি হচ্ছে আমাদের সঞ্চয়ী আমানত। সঞ্চয় আমানতের অর্থ নির্দিষ্ট বিরতিতে তুলতে পারে বা যে নিয়ম আছে সেই নিয়মে তুলতে পারে, অর্থাৎ ফ্রিকোয়েন্টলি তোলার ব্যবস্থা নেই, কিন্তু নির্দিষ্ট বিরতিতে তুলতে পারে এবং এখানে দেখা যায় যে সুদ দেওয়া হয় এই সঞ্চয়ী আমানতের এগেনস্টে। আরেকটি আমাদের রয়ে গিয়েছে স্থায়ী আমানত। সেই স্থায়ী আমানতের ব্যাপারটি হচ্ছে যে এটি হচ্ছে 3 মাস, 6 মাস বা 1 বছর এরকম মেয়াদ অন্তে এই টাকাটি তারা তুলতে পারে এবং এর জন্য কিন্তু ব্যাংকগুলো তাদেরকে ভালো সুদ একটি দিয়ে থাকে। তাহলে দেখা যায় যে এই যে আমরা বললাম আমানত গ্রহণ করা, এটি কিন্তু বাণিজ্যিক ব্যাংকের অন্যতম প্রধান কাজ। অর্থাৎ এই যে আমানত গ্রহণ, এটা যদি সে না করে বা অর্থ যদি সে সংগ্রহ করতে না পারে তাহলে কিন্তু তার পক্ষে তার যে ব্যাংকিং কার্যাবলী আছে বা ব্যবসায়িক উদ্দেশ্য যেটা নিয়ে সে ব্যাংকটি স্থাপন করেছে সেটি কিন্তু তার পক্ষে করা সম্ভব হবে না। বাণিজ্যিক ব্যাংকের দ্বিতীয় কাজটি হচ্ছে ঋণদান করা। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক যে শুধুমাত্র আমানত গ্রহণ করে থাকে তাই নয়, বরঞ্চ বাণিজ্যিক ব্যাংক জনগণকে ঋণ দিয়েও থাকে। বাণিজ্যিক ব্যাংকের যে নামটি, অর্থাৎ এটি দেখে বোঝাই যায় যে বাণিজ্যিক ব্যাংক শুধু একসময় মাত্র ব্যবসায় কাজের জন্য বা অতীতে ব্যবসায় কাজের জন্যই কিন্তু ঋণদান করে থাকতো। এছাড়া দেখা যায় যে এখন বর্তমান অর্থব্যবস্থায় যে ঋণ ছাড়া কিন্তু আসলে কিছুই চলে না এবং বাণিজ্যিক ব্যাংকগুলো সাধারণত বিভিন্ন ক্ষেত্রে, অর্থাৎ আমরা দেখে থাকি যে কৃষি, শিল্প ইত্যাদি ক্ষেত্রেও কিন্তু এখন ঋণগুলো দিয়ে থাকে এবং দেখা যায় যে এই ঋণগুলো দেওয়ার ক্ষেত্রে তারা কোনো একটি মূল্যবান দ্রব্য হয়তো বন্ধক রেখে নেয় এবং তার এগেনস্টে তারা ঋণ দিয়ে থাকে কিংবা হুন্ডি বিনিময়ের ঋণ দিয়ে থাকে ইত্যাদি করে দেখা যায় যে একটি বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন যাদের প্রয়োজন আছে, অর্থাৎ যারা ঋণের চাহিদা করে থাকে তাদেরকে ঋণ দিয়ে থাকে। এরপর যে কাজটি বাণিজ্যিক ব্যাংক করে থাকে সেটি হচ্ছে বিনিময়ের মাধ্যম সৃষ্টি। বিনিময়ের মাধ্যমও কিন্তু বাণিজ্যিক ব্যাংকগুলো সৃষ্টি করতে পারে। যেমন বাণিজ্যিক ব্যাংকের যে আমরা বলে থাকি যে চেক, ভ্রমণ চেক, তারপর হচ্ছে আমাদের পে অর্ডার, ক্রেডিট কার্ড, এই সবগুলোই কিন্তু বাণিজ্যিক ব্যাংকের বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে। অর্থাৎ আমরা দেখতে পাই যে চেক দিয়ে আমরা যে কোনো সাধারণ লেনদেনের ক্ষেত্রে চেক ব্যবহার করতে পারি, তাহলে সেক্ষেত্রে চেক অবশ্যই বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে। এবং উন্নত দেশগুলোতে আমরা এখন দেখতে পাই যে এই ক্রেডিট কার্ড এবং চেক এগুলোর মাধ্যমেই কিন্তু অধিকাংশ লেনদেনেই সংঘটিত হয়ে থাকে। সুতরাং এই বিনিময়ের মাধ্যম সৃষ্টি করার ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংক একটি বড় ভূমিকা রেখে থাকে। এরপর হচ্ছে আমাদের ঋণ আমানত সৃষ্টি করা। ঋণ সৃষ্টি করা কিন্তু বাণিজ্যিক ব্যাংকের অন্যতম একটি গুরুত্বপূর্ণ কাজ এবং আমানত সৃষ্টি করে কিন্তু এই ব্যাংক ঋণটি সৃষ্টি করা হয়। আমরা ঋণ সৃষ্টি করা যেটা বলছি সেটি বলতে আসলে আমরা বুঝাই যে ঋণ এবং অগ্রিম মারফত যে ব্যাংকের আমানতের সম্প্রসারণ করার ক্ষমতা, অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকের এই কাজটাকে আমরা এভাবে ব্যাখ্যা করে থাকি যে প্রত্যেকটি ঋণেই আবার একটি আমানত সৃষ্টি করে। আমরা এটি বলেছি যে এই যে প্রত্যেকটি ঋণেই যে আমানত সৃষ্টি করে, অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকের যে ঋণ আমানত সৃষ্টির যে ক্ষমতাটি আছে
এটি নিয়ে আমরা আলোচনাটা আরেকটু বিস্তারিত করব একটু পরে। সুতরাং এখানে আমরা শুধু এটাই বলতে পারছি যে ব্যাংক যে ঋণটি বা যে আমানতটি সংগ্রহ করে সেটি ঋণের দিয়ে আবার তারা মানে ঋণ সৃষ্টি করে এবং বহুগুণ বেশি ঋণ সৃষ্টি করার ক্ষমতা বাণিজ্যিক ব্যাংকের আছে। এরপরে আমরা যেটি জানবো সেটি হচ্ছে বিনিময় বিল বাট্টাকরণ করা। অর্থাৎ দেখা যায় যে বাণিজ্যিক ব্যাংক যেগুলো আছে তারা কিন্তু আবার বিনিময় বিলও বাট্টাকরণ করে থাকে। অর্থাৎ দেখা যায় যে বাণিজ্যিক ব্যাংক ব্যবসায়ীদের অর্থের চাহিদা পূরণ করার জন্য বিনিময় বিলের মেয়াদ পূর্বেই সেটি ভাঙিয়ে দেয়। আমরা জানি যে বিনিময় বিল যেগুলো আছে সেগুলো কি করা হয়, একটি নির্দিষ্ট মেয়াদ অন্তে ভাঙাতে হয়। কিন্তু যদি দেখা যায় যে কোনো ব্যবসায়ীর প্রয়োজন হয়েছে তখন সেক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংক কী করে, তার মেয়াদ পূর্তির পূর্বেই এটি ভাঙিয়ে দেয় এবং এর বিনিময়ে সে কী করে, মানে যে বাট্টাটি পায় তার ফলে তার প্রচুর লাভ হয়ে থাকে। সুতরাং দেখা যায় যে বাণিজ্যিক ব্যাংক বিনিময় বিলের বাট্টাকরণ করে প্রচুর অর্থ লাভ করে থাকে। এরপরে আমরা দেখতে পাচ্ছি মূলধন গঠন। বাণিজ্যিক ব্যাংকের একটি প্রধান কাজ হলো গিয়ে যে এই যে আমরা বলছি যে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে যে অর্থ ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলো সঞ্চয় সংগ্রহ করা এবং এই যে সঞ্চয়গুলো সংগ্রহ করে সেটি করে মূলধন গঠন যে প্রক্রিয়াটি আছে আমাদের, সেই গঠন প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করে থাকে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে দেশীয় এবং আন্তর্জাতিক বাণিজ্যে সহায়তা করা। এটি আমরা অবশ্যই বুঝতে পারছি যে দেশের অভ্যন্তর এবং আন্তর্জাতিক পর্যায়ে যে বাণিজ্যগুলো আমাদের সংঘটিত হয় সেখানে কিন্তু আমাদের যে বাণিজ্যিক ব্যাংক আছে সেখানে প্রচুর অর্থের যোগান দিয়ে থাকে এবং একই সাথে সে যে কিভাবে ব্যবসা বাণিজ্য করতে হবে সেই ব্যাপারেও কিন্তু পরামর্শ দিয়ে থাকে এবং যারা ব্যবসায়ী আছেন তাদেরকে বিনিময় বিলের যে স্বীকৃতি প্রদান, হুন্ডি বাট্টাকরণ, এই সমস্ত কাজ করে বাণিজ্যিক ব্যাংকগুলো সহায়তা করে থাকে। সুতরাং আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ উভয় ধরনের বাণিজ্য পরিচালনা করার জন্যই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে বাণিজ্যিক ব্যাংকগুলো আছে তারা সাহায্য করে থাকে। এগুলোই হচ্ছে আসলে আমাদের বাণিজ্যিক ব্যাংকের যে নর্মাল ব্যাংকিং কার্যাবলী। অর্থাৎ একটা দেশের একটা যদি বাণিজ্যিক ব্যাংক থাকে তাহলে এই কাজগুলো সে অবশ্যই করবে, এটি তার কাজের অন্তর্ভুক্ত। সেটিগুলো কি কি আমরা দেখলাম যে আমানত গ্রহণ করা, ঋণ দান করা, বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা, ঋণ আমানত সৃষ্টি করা, বিল বাট্টাকরণ করা, মূলধন গঠন করা এবং দেশীয় ও আন্তর্জাতিক বাণিজ্যে সহায়তা করা। এরপর আমরা দেখব সেটি হচ্ছে আমাদের জনহিতকর কার্যাবলী। অর্থাৎ জনগণের কল্যাণের জন্য যে বাণিজ্যিক ব্যাংক যে কাজগুলো করে থাকে সেগুলো হচ্ছে জনহিতকর কার্যাবলী। সেগুলো কি আমরা দেখি, জনহিতকর কার্যাবলী প্রথমে আছে অর্থ স্থানান্তর করা। বাণিজ্যিক ব্যাংক তার যে ক্লায়েন্ট আছে তাদের যদি প্রয়োজন হয় এবং সেই জন্য কি করে, নিরাপদে এক স্থান হতে অর্থ আরেক স্থানে প্রেরণ করে থাকে এবং এই ক্লায়েন্টদের প্রয়োজনে সে মেল ট্রান্সফার এবং ব্যাংক ড্রাফটের মাধ্যমে দূরবর্তী স্থানে অর্থ পাঠিয়ে থাকে। অর্থাৎ এটি হচ্ছে আসলে যে যার ক্লায়েন্ট অর্থাৎ তার যারা মক্কেল আছে তাদের সুবিধার্থেই বাণিজ্যিক ব্যাংক এই অর্থ স্থানান্তরের কাজটি করে থাকে। অর্থাৎ নিরাপদে অর্থ এক স্থান থেকে আরেক স্থানে পাঠিয়ে দেয়। দ্বিতীয় হচ্ছে আমাদের ওয়েজ আর্নার হিসাবে কাজ করে। অর্থাৎ আমাদের যে সমস্ত ব্যক্তি দেশের বাইরে অবস্থান করে, বাণিজ্যিক ব্যাংক এই বিদেশে অবস্থানরত কর্মরত সমস্ত জনগণের বৈদেশিক আয় সংগ্রহ করে এবং দেশীয় সংশ্লিষ্ট মালিককে যথাযথ সেবা প্রদানে সহায়তা করে থাকে। অর্থাৎ ওয়েজ আর্নার হিসাবেও বাণিজ্যিক ব্যাংক কাজ করে থাকে। এরপর হচ্ছে আমাদের মূল্যবান জিনিসপত্র সংরক্ষণ করা। বাণিজ্যিক ব্যাংক জনগণের যে মূল্যবান সম্পদ আছে, যেমন আমরা বলি দলিল হতে পারে, স্বর্ণের অলংকার হতে পারে কিংবা খুব মূল্যবান একটি আর্ট হতে পারে, এগুলো সবই সংরক্ষণের ব্যবস্থা করে। অর্থাৎ আমরা দেখবে যে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের সামনে লেখা থাকে যে এখানে লকারের সুব্যবস্থা আছে। অর্থাৎ এখানে কিছু অর্থের বিনিময়ে জনগণ তাদের এই যে সম্পত্তি, মূল্যবান সম্পত্তিগুলো আছে সেখানে এটি নিরাপদে তারা রাখতে পারে। এরপর হচ্ছে ভ্রমণে সাহায্য করে থাকে। আমরা যখন ভ্রমণ করতে বিভিন্ন স্থানে যাই তখন দেখা যায় আমরা বিভিন্ন ধরনের ব্যাংক ড্রাফট, ভ্রমণ চেক, গৃহমানমার নোট এগুলো ব্যবহার করতে পারি এবং এগুলো কিন্তু আসলে আমরা পাই বাণিজ্যিক ব্যাংকের কল্যাণে। অর্থাৎ নিরাপত্তার জন্য আমি যদি ক্যাশ বা নগদ অর্থ বহন করতে নাও চাই সেক্ষেত্রে আমরা এই যে ব্যাংক ড্রাফট বা ভ্রমণ চেক এগুলো ব্যবহার করে আমাদের ভ্রমণটাকে নিরাপদ করতে সাহায্য করে হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। এরপরে আমরা দেখতে পাচ্ছি সনদপত্র প্রদান। অর্থাৎ এখানে আমরা দেখব যে
একজন তার যে ক্লায়েন্ট আছে তিনি যে আর্থিকভাবে সচ্ছল এটির একটি সনদপত্রও কিন্তু এই বাণিজ্যিক ব্যাংক দিয়ে থাকে। অর্থাৎ আমরা অনেক সময় দেখি যে আমাদের বিভিন্ন কাজে, অর্থাৎ আমরা যখন কখনো কোনো লোক যদি তার নিজের দেশ থেকে অন্য দেশে যেতে চায়, তখন যাদের যদি ভিসার প্রয়োজন হয়, তাহলে অনেক সময় অনেক দেশ থেকে তার ব্যাংক সলভেন্সি বা অর্থের পরিমাণ কি আছে তা জানতে চায়। সেক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংক এই সনদপত্রটি প্রদান করে জনগণকে সাহায্য করে থাকে। এর ফলে জনগণের যে কাজ করার প্রয়োজন বা যে উদ্দেশ্যে প্রয়োজন সেই উদ্দেশ্যটি সাধিত হয়। এরপর আমরা দেখব হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের প্রতিনিধিত্বমূলক কার্যাবলী। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক তার যে ক্লায়েন্ট বা মক্কেল আছে তাদের প্রতিনিধি হিসাবে দেখা যায় কিছু কাজ করবার পরিচালনা করে থাকে। সেগুলো হচ্ছে ঋণপত্র সংগ্রহ এবং প্রদান করা। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক দেখা যায় যে তার যে ক্লায়েন্ট বা মক্কেল আছে তার প্রয়োজনে এই কাজটি করে থাকে। অর্থাৎ ক্লায়েন্টের পক্ষে চেক, বিল, প্রমিসরি নোট, তারপর হচ্ছে কুপন, আয়কর, বাড়ি ভাড়া, বিমা প্রিমিয়াম এই সমস্ত সংগ্রহ করে থাকে, আবার প্রদান করেও থাকে। অর্থাৎ আমি যদি মনে করি যে আমার একটি বাসা আছে এবং আমি সেই যেখানে আমার বাসা আছে আমি সেখানে অবস্থান করি না, অন্য কোনো দেশে অবস্থান করি, তখন যদি আমি বলে যাই যে আমার পক্ষ থেকে আমার ব্যাংকে যে আমার বাড়ি ভাড়াটি সংগ্রহ করতে, অর্থাৎ আমার যে ভাড়াটিয়া থাকবে সে ওই ব্যাংকের নামে আমার চেক দিয়ে দিবে ভাড়াটি সংগ্রহ ভাড়া হিসেবে, তখন ব্যাংক কিন্তু সেটি আমার পক্ষ থেকে সংগ্রহ করতে পারে। এছাড়াও ওই যে আমরা বললাম যে বিমার প্রিমিয়ার দেওয়া, অন্যান্য যে চেক বিল সংগ্রহ করা, এই কাজগুলো আমাদের বাণিজ্যিক ব্যাংক করে থাকে। এরপরে হচ্ছে ঋণপত্রের ক্রয় বিক্রয়। আমাদের যে ব্যাংক আছে সেটি তার ক্লায়েন্টের পক্ষে কি করে যে আমাদের যে শেয়ার, ডিবেঞ্চার এগুলো যে আমরা ক্রয় বিক্রয় করে থাকি সেই কাজটিও কিন্তু আমাদের বাণিজ্যিক ব্যাংক করে দিয়ে থাকে। এরপরে আসছে হলো আমাদের ওসির কাজ। ওসির কাজটি হচ্ছে কি যে আমাদের যে সম্পত্তি আছে এগুলো দেখাশোনা করা বা এই যে প্রপার্টি আছে সেগুলো ট্যাক্স দেওয়া এবং অন্যান্য যে ব্যবস্থাগুলো আছে বা ট্যাক্স আদায়ের ব্যবস্থা করা, এই কাজগুলো বাণিজ্যিক ব্যাংক করে থাকে। অর্থাৎ ওসির মাধ্যমে এই দায়িত্বটা সে নিয়ে সেই দায়িত্বটা সে পালন করে থাকে। এরপরে হচ্ছে যে বাণিজ্যিক ব্যাংক কখনো কখনো অবলেখকের কাজ হিসাবেও করে থাকে। অর্থাৎ যদি কোনো নতুন কোম্পানি বাজারে আসে তখন নতুন কোম্পানিগুলো কি করে যে শেয়ার বিক্রয়ের ঝামেলা থেকে মুক্ত থাকার জন্য সে ব্যাংককে এই দায়িত্বটা দিয়ে দেয় এবং ব্যাংক সেই কোম্পানির পক্ষে অবলেখক হিসেবে কাজটি করে থাকে। এরপরে হচ্ছে আমাদের বৈদেশিক বিনিময়ের কাজটিও আমাদের বাণিজ্যিক ব্যাংক করে থাকে। অর্থাৎ আমরা যখন বাণিজ্যিক ব্যাংকের সাহায্যে বিদেশের অর্থ সংক্রান্ত যে বিনিময়ের কাজটি হয় সেই কাজটিও আমাদের বাণিজ্যিক ব্যাংক সমাধান করে থাকে। তাহলে এগুলো হলো বাণিজ্যিক ব্যাংকের প্রতিনিধিত্বমূলক কাজ। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকের যে ক্লায়েন্ট আছে তার পক্ষ থেকে এই কাজগুলো বাণিজ্যিক ব্যাংক করে থাকে। এরপরে আমরা যেটি দেখব সেটি হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের অন্যান্য কিছু কাজের কথা আমরা বলেছিলাম। সেই অন্যান্য কাজগুলো কি? বাণিজ্যিক ব্যাংকের অন্যান্য কাজগুলোর মধ্যে প্রথমেই রয়েছে তত্ত্বাবধান এবং মনিটরিং করা। অর্থাৎ একটি বাণিজ্যিক ব্যাংকে কিন্তু অনেকগুলো শাখা থাকে, তো সেক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংক তার অধীনে যে ব্যাংকগুলো রয়েছে বা সেগুলোর তত্ত্বাবধান এবং মনিটরিং করা। অর্থাৎ তার শাখা ব্যাংকগুলো সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা, তারা জনগণের সেবা সঠিকভাবে দিতে পারছে কিনা, এই সমস্ত ব্যবস্থা তত্ত্বাবধান এবং মনিটরিং করা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের যে মূল শাখা থাকে তার কাজ। এরপরে হচ্ছে প্রশিক্ষণ ইনস্টিটিউট পরিচালনা করা। ব্যাংকে কর্মরত কর্মকর্তা কর্মচারী তাদের দক্ষতা বাড়ানোর জন্য এই আমাদের যে বাণিজ্যিক ব্যাংকগুলো থাকে তারা কিন্তু বিভিন্ন সময় প্রশিক্ষণ ইনস্টিটিউট যেগুলো আছে সেগুলো পরিচালনা করে। অর্থাৎ ব্যাংকিং দক্ষতা বাড়ানোর জন্য ব্যাংকারদের এই প্রশিক্ষণটি পরিচালনা তারা করে থাকে। এরপর হচ্ছে গবেষণা কার্যক্রম। অর্থাৎ দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে বাণিজ্যিক ব্যাংকগুলো গবেষণা পরিচালনা করে এবং গবেষণাটি পরিচালনা করার করে দেশের কোনখানে অর্থনৈতিক অবস্থা কেমন সেই সম্পর্কে জনগণকে অবহিত করে এবং দেশের অর্থনৈতিক অবস্থা বর্তমানে কেমন চলছে সেই সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্ন প্রকাশনাও তারা বের করে থাকে। সর্বোপরি যেটি আমরা বলবো যে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে সহায়তা করা। অর্থাৎ আমরা বলছি যে বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য হচ্ছিল মুনাফা অর্জন করা এবং মুনাফা অর্জনের লক্ষ্যে সে তার ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে। তবে বাণিজ্যিক ব্যাংকের আমরা যে কার্যাবলীগুলো এতক্ষণ দেখলাম তা থেকে কিন্তু আমরা এতক্ষণে বুঝতে পেরেছি যে একটি দেশে যদি বাণিজ্যিক ব্যাংক না থাকে
তাহলে কিন্তু দেশের অর্থনীতির চাকা সচল থাকা সম্ভব না। কারণ এই যে আমানত গ্রহণ করা এবং ঋণ দেওয়া এবং ঋণের মাধ্যমে মূলধন সৃষ্টি করা এবং বিনিয়োগকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এই যে কাজগুলো, এটি কিন্তু আসলে বাণিজ্যিক ব্যাংক না থাকলে করা সম্ভব হতো না। সুতরাং সেক্ষেত্রে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করার জন্য বাণিজ্যিক ব্যাংক কিন্তু আমাদেরকে অবশ্যই সহায়তা করে থাকে এবং এজন্যই আমরা বলবো যে একটি দেশের জন্য বাণিজ্যিক ব্যাংক অবশ্য প্রয়োজনীয়। এবং আমরা দেখি যে বিশ্বের যতগুলো দেশ আছে, আমরা যদি লক্ষ্য করি দেখব যে বিশ্বের সব দেশেই কিন্তু বাণিজ্যিক ব্যাংক আছে এবং এই বাণিজ্যিক ব্যাংকগুলো সব দেশের অর্থনৈতিক চাকা সচল রাখার জন্য সচেষ্ট আছে এবং জনগণের বিভিন্ন আমরা দেখলাম যে প্রতিনিধিত্বমূলক কাজ, কিছু উপকার ধরনের কাজ সবই কিন্তু বাণিজ্যিক ব্যাংক করে থাকে। সুতরাং ব্যাংকের উদ্দেশ্য, বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য মুনাফা অর্জন করা হলেও সে তার কাজের মাধ্যমে একটি দেশের অর্থনৈতিক অগ্রগতিতে অবশ্যই সহায়তা করে থাকে। তাহলে আমরা বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলীও দেখে ফেললাম। এখন আমরা যেটি দেখব সেটি হচ্ছে যে জন্য আমরা বারবার কথা বলছিলাম যে বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃষ্টির প্রক্রিয়া নিয়ে আমরা এখন আলোচনা করব। আমরা যদি বলি যে আসলে যে এই যে আমরা জনগণ যারা ব্যাংকে গিয়ে উদ্বৃত্ত অর্থটি আমরা জমা রাখি এবং সেটি ব্যাংক সঞ্চয় হিসেবে গ্রহণ করে, এই যে আমি প্রথম ব্যাংকে গেলাম এবং গিয়ে আমার অর্থটি সেখানে জমা রাখলাম, এটিকে আমরা আসলে বলি হলো গিয়ে প্রকৃত আমানত। এবং এই দেশের যে ব্যাংকিং প্রত্যেক দেশেরই কিন্তু একটা ব্যাংকিং আইন আছে, সেই ব্যাংকিং আইন অনুযায়ী কি করা হয়, ব্যাংকিং আইন অনুযায়ী একটা রিজার্ভ রেশিও রাখতে হয়। আমরা যখন সেন্ট্রাল ব্যাংক পড়েছি তখন কিন্তু আমরা রেখেছি যে রিজার্ভ রেশিও মানে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ, আমানতের একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ, নগদ অর্থ, সেটা ব্যাংক জমা রাখে, এটাকে আমরা বলি লিগ্যাল রিজার্ভ রেশিও। এই নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা রেখে, ক্যাশ বা নগদ অর্থ জমা রেখে বাকি অর্থ কিন্তু ব্যাংক মানুষকে ঋণ দিয়ে থাকে এবং যখন এই ঋণটি কোনো ব্যক্তিকে দেয় তখন কিন্তু ব্যাংক আবার সেই ব্যক্তিকে ওই ব্যাংকে একটি অ্যাকাউন্ট খোলায় এবং সেই অ্যাকাউন্টটাকে বলা হয় হচ্ছে সৃষ্ট আমানত। এবং এই যে সৃষ্ট আমানত সে খুললো, সেখানে তার ঋণের অর্থটি থাকে এবং চেকের মাধ্যমে ওই ব্যক্তি ওই অর্থটি উত্তোলন করতে পারে। এবং এই যে প্রাথমিক আমানত, অর্থাৎ একজন ব্যক্তি যখন প্রথমে গিয়ে ব্যাংকে টাকা জমা দিল, সেটি হচ্ছিল আমরা বলেছিলাম যে প্রাথমিক আমানত। এবং এই প্রাথমিক আমানত থেকে রিজার্ভের অংশটুকু জমা রেখে বাকি অর্থটুকু সে অন্য ব্যক্তিকে ঋণ দেওয়ার জন্য যে আরেকটি আমানত করলো, সেটি হচ্ছে আমরা বলছি সৃষ্টি আমানত। এবং এই প্রাথমিক আমানতের ভিত্তিতে ব্যাংকসমূহ সৃষ্টি আমানত সৃষ্টি করে এবং এর মাধ্যমে ঋণ দিয়ে যে অর্থের প্রচারটা করে বা অর্থ সৃষ্টি করে, সেটাকে আমরা বলি বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃষ্টির প্রক্রিয়া। এবং এই প্রক্রিয়ায় দেখা যায় যত টাকা প্রাথমিক আমানত হিসাবে জমা হয়েছিল তার চেয়ে বহুগুণ অর্থ ঋণ হিসাবে সৃষ্টি হয় এবং এই জন্য এটাকে আমরা বলি যে ঋণের গুণিতক প্রসার হয়েছে। অর্থাৎ তাহলে আমরা বুঝতে পারছি যে এই যে আমরা ঋণ সৃষ্টির, বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃষ্টির প্রক্রিয়াটির কথাটি বললাম, সেটি হচ্ছে যে একটি বাণিজ্যিক ব্যাংক প্রাথমিক যে আমানতটি রাখবে এবং তারপরে যে সৃষ্ট আমানতের সৃষ্টি হয় তখন এর মাধ্যমে যে কয়েক গুণ বেশি ঋণ দিতে পারে, সেটাকে আমরা বলি বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃষ্টির প্রক্রিয়া। তো প্রথমে আমরা দেখি একটু যে কি বলছে এই সম্পর্কে। বলা হচ্ছে ক্রেডিট ক্রিয়েশন is the process of money creation. Commercial banks are able to create credit which is in far excess of the initial deposits. অর্থাৎ আমাদের যে ঋণ সৃষ্টির প্রক্রিয়া সেটি হচ্ছে একটা প্রসেস বা প্রক্রিয়া। ঋণ সৃষ্টিটা হচ্ছে একটি প্রসেস বা প্রক্রিয়া অফ মানি ক্রিয়েশন, কিসের? অর্থ সৃষ্টির একটি প্রসেস বা প্রক্রিয়া। ক্রেডিট ক্রিয়েশনটি হচ্ছে অর্থ সৃষ্টির একটি প্রসেস বা প্রক্রিয়া। এটা কে করে থাকে? এটি করে থাকে কমার্শিয়াল ব্যাংক। কমার্শিয়াল ব্যাংকস আর অ্যাবেল টু ক্রিয়েট ক্রেডিট, অর্থাৎ কমার্শিয়াল ব্যাংক বা বাণিজ্যিক ব্যাংক এই ঋণটি সৃষ্টি করতে পারে হুইচ ইজ ফার এক্সেস অফ দ্য ইনিশিয়াল ডিপোজিট, যা কিনা প্রাথমিক জমানত বা প্রাথমিক আমানতের চেয়ে অনেক অনেক গুণ বেশি। তাহলে এখানে ক্রেডিট ক্রিয়েশন সম্পর্কে আমরা কি কথাটা বুঝলাম, যে ক্রেডিট ক্রিয়েশন হচ্ছে একটা প্রক্রিয়া বা প্রসেস অর্থ সৃষ্টি করা, যেটা আমরা বলেছিলাম যে অর্থ সৃষ্টি করে নতুন বাণিজ্যিক ব্যাংক নতুন অর্থ সৃষ্টি করে থাকে। তাহলে এখন নিশ্চয়ই বুঝতে পারছো যে বাণিজ্যিক ব্যাংক কীভাবে নতুন অর্থ সৃষ্টি করে। বাণিজ্যিক ব্যাংক ঋণের মাধ্যমে নতুন অর্থ সৃষ্টি করে। অর্থাৎ তাহলে ক্রেডিট ক্রিয়েশন ইজ এ প্রসেস অফ মানি ক্রিয়েশন, অর্থ সৃষ্টির একটি
প্রক্রিয়া, যেটা কে করে হচ্ছে কমার্শিয়াল ব্যাংক। এবং এটা কী হয় এর ফলে? এটা হচ্ছে যে আমাদের ইনিশিয়াল বা প্রাথমিক যে ডিপোজিটটা থাকে তার অনেক গুণ বেশি এই আমাদের মানি ক্রিয়েশন হয়ে থাকে। তো এটি হচ্ছে আমাদের বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃষ্টির মানে মূল বিষয়টি যদি আমরা বলি, সেটাই যে প্রাথমিক আমানতের ভিত্তিতে কয়েক গুণ বেশি আমাদের ঋণ সৃষ্টি করা সম্ভব হয়। সেটা কিভাবে হয় সেটি আমরা দেখব। এখন যে বাণিজ্যিক ব্যাংকের যে আমানত, সেটি আমরা প্রথমেই বললাম যে সেটিকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে প্রাথমিক বা প্রকৃত আমানত, আরেকটি হচ্ছে সৃষ্ট আমানত। এটি সম্পর্কে আমি বলেছি যে একজন ব্যক্তি যখন ব্যাংকে যায়, ব্যাংকে গিয়ে যখন তার একটি অ্যাকাউন্ট খুলে এবং টাকা জমা দেয়, সেটি হচ্ছে প্রাথমিক বা প্রকৃত আমানত। এখন যখন এই ব্যাংকে প্রাথমিক বা প্রকৃত আমানতটি জমা হয়, তখন বাণিজ্যিক ব্যাংক তার যে লিগ্যাল রেজিও রাখার কথা আছে, সেটি রেখে লিগ্যাল রিজার্ভটি রেখে বাকি অর্থ কিন্তু ঋণ হিসাবে প্রদান করে। তো তখন এই ঋণ প্রদান করার জন্য তখন তারা ঋণদাতাকে ওই ব্যাংকে আরেকটি অ্যাকাউন্ট খুলে, এই অ্যাকাউন্টকে বলা হয় সৃষ্ট আমানত। এবং এই যে সৃষ্ট আমানত হলো, তখন যেই ঋণ গ্রহীতা ব্যক্তি আছেন, সেই ঋণ গ্রহীতা ব্যক্তি কী করবেন? তাকে চেকের মাধ্যমে এই ঋণ উত্তোলনের ক্ষমতাটি দেওয়া হয়। তাহলে দেখা যায় যে এই ব্যক্তি কী করে? এই ব্যাংক থেকে আবার চেকের মাধ্যমে তার টাকাটি উত্তোলন করে নেয়। অর্থাৎ তাহলে প্রথমে হচ্ছে প্রাথমিক আমানত এবং তারপরে হচ্ছে আমাদের সৃষ্ট আমানত। এই দুই আমানতের উপর ভিত্তি করে আসলে কিন্তু আমাদের ক্রেডিট ক্রিয়েশনের বিষয়টি পরিচালিত হয়ে থাকে। সুতরাং আমরা এভাবে বলতে পারি যে বাণিজ্যিক ব্যাংকের প্রথম আমানতের ভিত্তিতে যে প্রক্রিয়ার দ্বারা মোট আমানতের প্রসার ঘটে, সেই প্রক্রিয়াতেই আমরা বলছি আমানতের গুণিত প্রসার। অর্থাৎ আমরা দেখব যে এই যে প্রাথমিক আমানত, এটি একটি প্রসেসের ভিতর দিয়ে দেখব যে মোট আমানত আমরা শেষে যেটি পাবো সেটি কিন্তু অনেক গুণ বেশি হয়ে যাবে। এবং এটাই হচ্ছে যে আমানতের বা ঋণের গুণিত প্রসার। তাহলে এই যে আমানতের বা ঋণের গুণিতকে আমরা প্রসার করতে যাব বা বাণিজ্যিক ব্যাংকের যে ঋণ সৃষ্টি আমরা করতে যাচ্ছি, এটি করার জন্য আমাদেরকে কিছু অনুমিত শর্ত মেনে চলতে হয়। সেই অনুমিত শর্তগুলো কি? সেই অনুমিত শর্তগুলো হচ্ছে দেশে একাধিক বাণিজ্যিক ব্যাংকের উপস্থিতি থাকতে হবে, অর্থাৎ অনেকগুলো বাণিজ্যিক ব্যাংক সেইখানে থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমার জনগণ ব্যাংকের মাধ্যমে সব ধরনের আর্থিক লেনদেন সম্পন্ন করে। অর্থাৎ যেই দেশের এই ব্যাংকগুলোটা অবস্থিত হবে, সেই দেশের জনগণ কি করবে? ব্যাংকের মাধ্যমে আর্থিক লেনদেনটি সম্পন্ন করবে। অর্থাৎ যদি দেখা যায় যে ব্যাংকিং কার্যক্রম না থাকে, তাহলে কিন্তু বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃষ্টির প্রক্রিয়াটি চালু থাকবে না। কারণ আমরা যদি এক ব্যক্তির কাছ থেকে টাকা আরেক ব্যক্তির হাতে দিয়ে দেই, তাহলে কিন্তু এই প্রক্রিয়াটি চালু থাকতে হবে না। এখানে অবশ্যই ক্রেডিট ক্রিয়েশন বা ঋণ সৃষ্টি হতে গেলে ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং ব্যাংকের অনুপস্থিতিতে এটি হবে না। এবং জনগণ যারা আছে সেই দেশের, তাদের অবশ্যই ব্যাংকের মাধ্যমেই এই আর্থিক লেনদেনগুলো সম্পন্ন করতে হবে। এরপরে হচ্ছে আইনানুগ রিজার্ভ অনুপাত স্থির থাকবে। ওই যে আমি যেটি বললাম যে লিগ্যাল রিজার্ভ রেশিও আমাদের যেটি আছে, লিগ্যাল রিজার্ভ রেশিও, সেইটি যেটি নির্ধারণ করবে কেন্দ্রীয় ব্যাংক, সেটি সেই সময় সেটি স্থির থাকতে হবে। তো সেই অবস্থায় এটি পরিবর্তন হবে না। কারণ এটি যদি পরিবর্তিত হয়, তাহলে কিন্তু এই যে আমাদের যে ঋণ সৃষ্টির প্রক্রিয়াটি, সেটি অবশ্যই ব্যাহত হয়ে যাবে। ন্যূনতম সংরক্ষণের অতিরিক্ত কোনো অর্থ ব্যাংক সংরক্ষণ করে না। অর্থাৎ আমাদের যে বাণিজ্যিক ব্যাংক আছে, তাদেরকে যে ন্যূনতম অর্থ সংরক্ষণের কথা কেন্দ্রীয় ব্যাংক নির্দেশ দিয়ে রাখে, তারা শুধুমাত্র সেই পরিমাণ অর্থই রাখে, তার চেয়ে বেশি অর্থ কিন্তু সে ব্যাংকে সংরক্ষণ করে রাখে না। কারণ যত বেশি অর্থ সংরক্ষণ করে রাখবে, ততই কিন্তু তার ঋণ দানের ক্ষমতাটি সংকুচিত হয়ে যাবে। সুতরাং ন্যূনতম সংরক্ষণের অতিরিক্ত কোনো অর্থ ব্যাংক এখানে সংরক্ষণ করে রাখবে না। এরপরে হচ্ছে এই কথাটি একটু ভালো করে খেয়াল করো, রিজার্ভ ও প্রদত্ত ঋণের সমষ্টিকে ব্যাংকের সম্পদ এবং চাহিদা আমানতকে ব্যাংকের দায় হিসাবে গণ্য করা হয়। অর্থাৎ আমরা যে ব্যাংকে টাকা অর্থ জমা রাখছি, এটি হচ্ছে আমাদের ব্যাংকে রাখি, সেটা চাহিদা আমানত, সেটি হচ্ছে কিন্তু ব্যাংকের দায়। কেননা আমি যখন যাব এবং গিয়ে এই অর্থটি চাবো, তখন কিন্তু ব্যাংকে
এই অর্থটা আমাকে দিয়ে দিতে হবে। সুতরাং এটি হচ্ছে ব্যাংকের দায়। আর ব্যাংকের যে রিজার্ভ এবং তার কাছে যে অর্থটা রয়ে গিয়েছে, যে অর্থটা তার ক্যাশ হিসেবে থাকছে, এবং প্রদত্ত ঋণ, যে ঋণটা সে অন্য মানুষকে দিয়েছে বা অন্য অন্য প্রতিষ্ঠানকে দিয়েছে, সেই দুটোর সমষ্টি হচ্ছে কিন্তু ব্যাংকের সম্পদ। কারণ এটি ব্যাংকের কাছে রিজার্ভ আছে আর ঋণটা হচ্ছে সে ফেরত পাবে। সুতরাং রিজার্ভ ও প্রদত্ত ঋণের সমষ্টি হচ্ছে ব্যাংকের সম্পদ, এবং চাহিদা আমানত যেটি জনগণ জমা রেখেছিল সেটি হচ্ছে ব্যাংকের দায়। এই হিসাবে এটিকে চিহ্নিত করা হয়। তো একটি ব্যাংক যখন ক্রেডিট ক্রিয়েশন করতে যাবে তখন কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে দুটি জিনিসের উপর একটি ব্যাংকের ক্রেডিট ক্রিয়েশন অনেকাংশে নির্ভরশীল। তার মাঝখানে প্রথম হচ্ছে যে প্রাথমিক আমানতের পরিমাণ কত, অর্থাৎ একটা ব্যাংকে প্রাথমিক আমানত যত বেশি হবে সে তত বেশি কিন্তু ক্রেডিট ক্রিয়েশন বা ঋণ সৃষ্টি করতে পারবে। আর যার যদি প্রাথমিক আমানত কম হয় তাহলে কিন্তু ক্রেডিট ক্রিয়েশনের পরিমাণটি অবশ্যই কমে যাবে। দ্বিতীয়ত হচ্ছে যে তার লিগ্যাল রিজার্ভ রেশিওটি কত, সেক্ষেত্রে তার উপরও কিন্তু নির্ভর করবে যে সেই ব্যাংকের তোমার ঋণ সৃষ্টির ক্ষমতা কতটুকু হবে। ধরে নেই যে কোনো একটি ব্যাংকের প্রাথমিক আমানত হচ্ছে 1000 টাকা এবং সেখানে লিগ্যাল রিজার্ভ রেশিও হচ্ছে 10%। তাহলে এখানে দেখা যাচ্ছে যে ব্যাংকের কি করতে হবে, এই 1000 টাকার মাঝখানে 100 টাকা সে জমা রাখবে আর 900 টাকা সে ঋণ হিসাবে দিতে পারবে। আবার আরেকটি ব্যাংকের কথা আমরা চিন্তা করি, মনে করি সেই ব্যাংকের প্রাথমিক আমানত হচ্ছে 20,000 টাকা এবং তার যে লিগ্যাল রিজার্ভ রেশিও সেটি হচ্ছে 20%। সেক্ষেত্রে কি হচ্ছে, এই ব্যাংকটি 4000 টাকা তোমার রাখতে হচ্ছে লিগ্যাল রিজার্ভ রেশিও হিসাবে, আবার 16,000 টাকা সে ঋণ হিসাবে দিতে পারছে। সুতরাং দেখতে পাচ্ছি যে এই প্রাথমিক আমানত এবং লিগ্যাল রিজার্ভ রেশিও কী পরিমাণ তার উপরে কিন্তু আসলে নির্ভর করবে যে বাণিজ্যিক ব্যাংক কিভাবে ঋণ সৃষ্টি করতে পারে। এখন এই যে প্রসেসটির কথা আমি বললাম যে বাণিজ্যিক ব্যাংক ঋণ সৃষ্টি করবে কিভাবে, যে একজন ব্যক্তি প্রথমে এসে আমরা মনে করলাম যে এই ব্যাংকে টাকা জমা দিল। এ ব্যাংকে টাকা জমা দেওয়ার পরে এ ব্যাংক তার যে লিগ্যাল রিজার্ভ রেশিও আছে সেই টাকাটুকু রেখে বাকি টাকা একজন ব্যক্তিকে ঋণ হিসাবে দিল। অর্থাৎ প্রথমে ছিল প্রাথমিক আমানত, তারপরে দেখা যাচ্ছে সৃষ্ট আমানতের মাধ্যমে যে ঋণ গ্রহণকারী তাকে টাকাটি দিল এবং সেই ঋণ গ্রহণকারী ব্যক্তি চেকের মাধ্যমে এই টাকাটি উত্তোলন করে সেই চেকটি বি ব্যাংকে জমা দিল। বি ব্যাংকে ওই চেকটি জমা দেওয়ার পরে বি ব্যাংক আবার যেই অ্যামাউন্টের টাকা তার কাছে আসলো তার যে রিজার্ভ রেশিও সেই রিজার্ভ রেশিও অনুযায়ী টাকা রেখে বাকি টাকা দ্বিতীয় ব্যক্তিকে ঋণ হিসাবে দিয়ে দিল এবং দ্বিতীয় ব্যক্তি চেকের মাধ্যমে সেই অর্থ উত্তোলন করে সি ব্যাংকে গেল এবং সি ব্যাংকে সেই চেকটি জমা দিল। তাহলে সি ব্যাংক আবার কি করবে, সেই অর্থের যে রিজার্ভ রেশিওটুকু আছে সেইটুকু রাখবে নিজে আর বাকি অর্থটুকু সে ঋণ হিসাবে প্রদান করবে। এবং এভাবেই দেখা যায় যে ক্রেডিট ক্রিয়েশন বা ঋণ সৃষ্টির প্রক্রিয়াটি চলতে থাকে। তো এখন আমি তোমাদেরকে খুব সহজভাবে বোঝানোর জন্য একটি টেবিল বা ছকের মাধ্যমে এই হিসাবটি এখন দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃষ্টির প্রক্রিয়াটি দেখিয়েছি। এখানে আমরা 4টি ব্যাংক প্রথমে এখানে মনে করেছি যে আসলে এখানে ব্যাংকের সংখ্যা অনেক হবে। আমরা যখন আলোচনাটি চালাতে থাকবো তখন বুঝতে পারবো যে ব্যাংকের সংখ্যা অসংখ্য হবে, এই জন্য এখানে ডট দিয়ে রেখেছি। তারপরে আমরা প্রাথমিক চাহিদা আমানত দেখিয়েছি, তারপর সৃষ্ট আমানত বা ঋণ দেখেছি এবং ন্যূনতম রিজার্ভ দেখিয়েছি। আচ্ছা, এখানে প্রথমে আমরা মনে করি যে প্রাথমিক আমানত হলো আমাদের 1000 টাকা এবং এখানে লিগ্যাল রিজার্ভ রেশিও হচ্ছে 20%। তাহলে আমাদের প্রাথমিক আমানত কত, 1000 টাকা এবং লিগ্যাল রিজার্ভ রেশিও হচ্ছে আমাদের 20%। তাহলে প্রথমে একজন ব্যক্তি এ ব্যাংকে গেলেন, এ ব্যাংকে গিয়ে 1000 টাকা জমা দিলেন। তাহলে এটি কি, এটি হচ্ছে আমাদের প্রকৃত আমানত বা প্রাথমিক আমানত। এই প্রাথমিক এবং প্রকৃত আমানত জমা হওয়ার পরে ব্যাংক তার যে লিগ্যাল রিজার্ভ রেশিও আমরা বললাম 20%, তাহলে 1000 টাকার 20% হচ্ছে আমাদের 200 টাকা। সেই 200 টাকা ন্যূনতম রিজার্ভ হিসাবে তার ব্যাংকে রাখলো এবং বাকি যে 800 টাকা রইল সেটা কিন্তু সে ঋণ হিসাবে দিতে পারবে। এবং ঋণ হিসাবে দেওয়ার জন্য সে কী করলো, একটি যে ব্যক্তিকে ঋণ দিবে
সেই ব্যক্তির একটি অ্যাকাউন্ট সেই ব্যাংকে খুললো এবং সেটি হচ্ছে আমাদের বললাম যে সৃষ্ট আমানত, এবং ওই ব্যক্তি চেকের মাধ্যমে ওই ব্যাংক থেকে টাকাটি উত্তোলন করতে পারবে। তাহলে আমরা ধরে নিলাম যে যিনি ঋণ গ্রহণ করলেন উনি চেকের মাধ্যমে 800 টাকা তুলে নিলেন, এবং এই 800 টাকা তুলে নিয়ে এই চেকটি তিনি বি ব্যাংকে জমা দিলেন। বি ব্যাংকে জমা দেওয়ার পরে বি ব্যাংকের তাহলে প্রাথমিক আমানত কত হলো এখন? বি ব্যাংকের প্রাথমিক আমানত হলো এখন 800 টাকা, এবং এর 20% হচ্ছে আমাদের রিজার্ভ রেশিও। সেই হিসাবে আমাদের রিজার্ভ রাখবে হচ্ছে 160 টাকা ক্যাশ রেখে দিবে। রেখে দিয়ে এই যে 640 টাকা রয়ে গেল তার কাছে, সেই 640 টাকা সে আরেকজন ব্যক্তিকে ঋণ হিসাবে প্রদান করতে পারবে। তাহলে সেখানে সৃষ্ট আমানতের আছে কত টাকা? 640 টাকা। এই 640 টাকা যখন এই যে আমাদের আরেকজন ঋণ গ্রহীতাকে দেওয়া হলো, সেই ঋণ গ্রহীতা চেকের মাধ্যমে এই টাকাটি উত্তোলন করে সি ব্যাংকে গেল এবং সি ব্যাংকে গিয়ে এই 640 টাকা জমা দিল। তাহলে সি ব্যাংকের প্রাথমিক আমানত হচ্ছে 640 টাকা। সে আবার কি করবে? ওই একই সিস্টেম, 20% ন্যূনতম রিজার্ভ 128 টাকা সে জমা রাখবে এবং 512 টাকার তার সৃষ্ট আমানত হিসেবে আরেকজন ঋণ গ্রহীতাকে সে ঋণটি দিয়ে দিবে, এবং সেই ঋণ গ্রহীতাও আবার একই প্রসেসে এই চেকটি নিবে, চেকের মাধ্যমে টাকাটি উত্তোলন করবে এবং সেই চেকটি নিয়ে আমাদের ডি ব্যাংকে 512 টাকা জমা দিবে। তাহলে ডি ব্যাংকের প্রাথমিক চাহিদা আমানত হয়ে যায় 512 টাকা, এবং তার ন্যূনতম রিজার্ভ 20% হিসাবে সে রাখবে 102.40 টাকা, এবং সে তার সৃষ্ট আমানত হচ্ছে 409.60 টাকা। এইভাবে দেখা যাচ্ছে যে এই যে প্রাথমিক আমানত যেটি পড়ে তার 20% ন্যূনতম রিজার্ভ হিসেবে রাখে, এবং বাকি যেটা থাকে টাকা সেটি সৃষ্ট আমানত হিসেবে একজন ব্যক্তিকে ব্যাংক ঋণ দেয়, এবং সেই ব্যক্তি সেই টাকা নিয়ে দ্বিতীয় আরেকটি ব্যাংকে গিয়ে জমা দেয় এবং সেটি সেখানে প্রাথমিক আমানত হিসেবে জমা হয়, এবং সেই একই প্রসেস কিন্তু তখন চলতে থাকে। এভাবে দেখা যায় যে এ বি সি ডি করে আমাদের এই যে ঋণ সৃষ্টির প্রক্রিয়াটি এটি কিন্তু চলতে থাকে, এবং এই ঋণ সৃষ্টির প্রক্রিয়া চলতে চলতে আমরা দেখতে পাচ্ছি যে এটা যখন এরকম কন্টিনিউয়াস চলতে থাকবে তখন দেখলাম যে আমাদের প্রাথমিক চাহিদা আমানত ছিল 1000 টাকা, এবং আমাদের মোট চাহিদা আমানত কিন্তু আমরা এখানে গিয়ে দেখতে হয়ে যাচ্ছে 5000 টাকা। অর্থাৎ এই প্রাথমিক চাহিদা আমানতের কিন্তু 5 গুণ বেশি হয়েছে আমাদের সম্প্রসারিত আমানত। অর্থাৎ এখানে ছিল 1000 টাকা, সেটি এখন আমরা দেখতে পাচ্ছি হয়ে গিয়েছে 5000 টাকা হচ্ছে আমাদের মোট সম্প্রসারিত আমানত, এবং এখানে আমরা দেখছি যে সৃষ্ট আমানতের পরিমাণ হচ্ছে 4000 টাকা আর ন্যূনতম রিজার্ভ হচ্ছে 1000 টাকা। এখন যে প্রশ্নটা তোমাদের মাথায় আসবে যে এই ঋণ সৃষ্টির প্রক্রিয়া কি অনন্তকাল ধরেই চলতে থাকবে? না, আসলে এই ঋণ সৃষ্টির প্রক্রিয়াটি অনন্তকাল ধরে চলতে পারবে না। যখন আমাদের এই যে আমাদের মোট আমরা এখানে দেখতে পাচ্ছি ন্যূনতম রিজার্ভ হয়েছে 1000 টাকা, সেটি আমাদের প্রাথমিক চাহিদা আমানত যে আছে 1000 টাকা তার সমান হয়েছে। অর্থাৎ ন্যূনতম রিজার্ভের মোট যখন প্রাথমিক চাহিদা আমানতের সমান হয়ে যাবে তখনই কিন্তু দেখা যাবে যে এই ঋণ সৃষ্টির প্রক্রিয়াটি বন্ধ হয়ে গিয়েছে। অর্থাৎ এই পর্যন্তই এটির টাকা দেওয়া যাবে, এর বেশি আর দেওয়া যাবে না। এবং তাহলে আমরা কি দেখলাম যে প্রাথমিক চাহিদা আমানত যেটি ছিল আমাদের 1000 টাকা, সেটি ব্যাংকের ঋণ সৃষ্টির প্রক্রিয়ার মাধ্যমে বেড়ে এখন হয়েছে 5000 টাকা। এখানে আমরা দেখছি যে প্রাথমিক চাহিদা আমানত 1000 থেকে 5000 হয়েছে, আর সৃষ্ট আমানত আমাদের হয়েছে তাহলে এখানে 4000, আর ন্যূনতম রিজার্ভ হয়ে গিয়েছে আমাদের 1000 টাকা। আর তাহলে এই যে প্রসেসটা আমরা দেখলাম এর মাধ্যমেই আমরা কিন্তু বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃষ্টিটি করতে পারি। এখন দেখা যাচ্ছে যে এখানে আমরা বললাম যে খুব অল্প পরিমাণের টাকা 5000 টাকা, সেটির পার্সেন্টেজ হচ্ছে 20% ন্যূনতম রিজার্ভ, সেটির হিসাব কিন্তু দেখা গেল যে এখানে কোটি কোটি টাকা কেউ রাখছে এবং সেটা থেকে উত্তোলিত হচ্ছে। তাহলে সেটি আমরা কিভাবে বের করব? এভাবে প্রসেস করে যদি আমরা হিসাব করে বের করতে যাই তাহলে তো এটির সমস্যার সম্মুখীন হওয়া দরকার। এই সমস্যার সমাধানের জন্যই আমরা এখন একটি সূত্র দেখব, অর্থাৎ এই সূত্রের সাহায্যে আমরা কিভাবে এটি করতে পারি। মোট ঋণ আমানত এইটির যে সূত্রটি আছে সেটি হচ্ছে প্রাথমিক আমানত ইন্টু 1/, নগদ রিজার্ভের অনুপাত। অর্থাৎ আমাদের প্রাথমিক আমানত কত টাকা ছিল সেটি লিখে আমরা 1 যদি নগদ রিজার্ভের অনুপাতটি কত আছে তা সেটি লিখি, তাহলে খুব সহজেই মোট ঋণ আমানত কত হবে সেটি আমরা যেটি করেছিলাম চলো সেটি আবার এখন সূত্রে একটু প্রয়োগ করি। অর্থাৎ আমরা যদি দেখি আমাদের প্রাথমিক আমানত ছিল 1000 টাকা,
এবং আমাদের নগদ রিজার্ভের অনুপাত ছিল 20%। সেটিকে আমরা এখানে বসালাম এবং আমরা ক্যালকুলেশন করে দেখলাম যে এখানে আমরা মোট ঋণ আমানতের পরিমাণটি দেখতে পাচ্ছি 5,000 টাকা। অর্থাৎ আমাদের যে প্রাথমিক আমানত 1,000 টাকা ছিল তার 5 গুণ হয়েছে আমাদের মোট ঋণ আমানত। আর যদি বলি শুধুমাত্র সৃষ্ট ঋণের পরিমাণ কত হয়েছে সেটা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা বলবো যে 5,000 থেকে আমি যদি -1,000 করি তাহলে পাবো 4,000। সেই 4,000 হচ্ছে আমাদের বা 4,000 হচ্ছে আমাদের সৃষ্ট আমানত। আমি আশা করি যে এই যে আমরা বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃষ্টির প্রক্রিয়ার প্রসেসটি বুঝালাম তোমরা খুব সহজে এটি বুঝতে পেরেছো। আর এটি মানে সূত্রও দেখিয়ে দিলাম, আমার মনে হয় সেখান থেকেও তোমরা এটি সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছো যে কিভাবে ঋণ আমানতটি বের করতে হয়। যদি কখনো তোমাদের কোনো অঙ্ক থাকে অর্থাৎ প্রাথমিক আমানত এবং নগদ রিজার্ভের অনুপাত দেওয়া থাকে তাহলে কিন্তু তোমরা খুব সহজেই এই সূত্রে বসিয়ে যে মোট ঋণ আমানত কত হবে সেটি বের করে ফেলতে পারবে। তবে এই যে বাণিজ্যিক ব্যাংক ঋণ সৃষ্টি করতে যায় সেক্ষেত্রে কিন্তু তাকে আবার মাঝে মাঝে কিছু সীমাবদ্ধতার সম্মুখীনও হতে হয়। সেই সীমাবদ্ধতাটা কি, চলো আমরা সেগুলো একটু জেনে নিই। বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃষ্টির সীমাবদ্ধতাগুলো হচ্ছে ন্যূনতম রিজার্ভের পরিমাণ, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক যে রিজার্ভের পরিমাণ নির্ধারণ করে দেয় সেটা থাকে ন্যূনতম। যদি কোনো কারণে দেখা যায় যে কেন্দ্রীয় ব্যাংক তার রিজার্ভ বাড়িয়ে দিয়েছে রিজার্ভের পরিমাণ, তাহলে দেখা যায় যে বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণদানের ক্ষমতা সংকুচিত হয়ে যায়। এবং তারপর হচ্ছে প্রাথমিক আমানতের পরিমাণ। প্রাথমিক আমানতের পরিমাণ যদি বেশি থাকে কোনো ব্যাংকে অবশ্যই সেই ব্যাংকের বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃষ্টির ক্ষমতাটাও বাড়ে যায়। কিন্তু যদি প্রাথমিক আমানত কম থাকে তাহলে ব্যাংকের ঋণ সৃষ্টির ক্ষমতা যেটি আছে সেটি সংকুচিত হয়। নগদপ্রিয়তা, যদি দেখা যায় যে সেই দেশের জনগণ হাতে নগদ অর্থ রাখতেই পছন্দ করে, ব্যাংকিং কার্যক্রম করতে অংশগ্রহণ করতে পছন্দ করে না, তাহলে কিন্তু বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণ সৃষ্টি করতে পারবে না, সেক্ষেত্রে তাদের সমস্যা হয়ে যাবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি উপযুক্ত জামানত। বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে যদি কেউ ঋণ গ্রহণ করতে যায় তাহলে কিন্তু তার কিছু জামানত করতে হয়, মূল্যবান বস্তু কিংবা হুন্ডি ইত্যাদি। তো এখন যদি দেখা যায় যে সেই ব্যক্তিদের কাছে উপযুক্ত জামানত নেই তাহলেও কিন্তু তারা ঋণ গ্রহণ করতে পারবে না এবং সেক্ষেত্রেও বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃষ্টির ক্ষমতা সংকুচিত হয়ে যাবে। তারপর আমরা দেখছি ঋণ গ্রহীতার সংখ্যা। যদি দেশের লোকজন ঋণ গ্রহণ করতে আগ্রহী না হয়, যে কোনো কারণেই হতে পারে, কোনো একটি দেশের লোকজন ঋণ গ্রহণ করতে আগ্রহী নয়, ঋণ গ্রহীতার সংখ্যা অনেক কম, তাহলেও বাণিজ্যিক ব্যাংক ঋণ সৃষ্টির ক্ষমতা কমে যাবে, সে ঋণ সৃষ্টি করতে পারবে না। আরেকটি হচ্ছে ব্যবসায় মন্দাভাব, অর্থাৎ যদি যেই দেশে এই বাণিজ্যিক ব্যাংকটি অবস্থিত সেই দেশে যদি দেখা যায় যে ব্যবসায় মন্দাভাব বিরাজমান তাহলে কিন্তু দেখা যাবে যে বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণ সৃষ্টি করতে পারে না। অর্থাৎ মানুষ কিন্তু আমরা জানি যে ব্যবসা বাণিজ্য করার জন্যই মূলত ঋণ গ্রহণ করে থাকে। তো সুতরাং যে ক্ষেত্রে দেখবে যে ঋণের পরিমাণ মানে ব্যবসায় মন্দা চলছে সুতরাং আমি ঋণ নিতে যাব না, যেহেতু ঋণ নিতে যাব না সুতরাং বাণিজ্যিক ব্যাংকের ক্ষেত্রে ঋণ সৃষ্টির ক্ষেত্রে সীমাবদ্ধতা সৃষ্টি হয়ে যাবে। এগুলোই হচ্ছে আমাদের ক্ষেত্রে মূলত যে বাণিজ্যিক ব্যাংকের জন্য ঋণ সৃষ্টির সীমাবদ্ধতা বা ক্ষমতা সংকোচনের কারণগুলো। তাহলে আজ আমরা জানলাম আসলে বাণিজ্যিক ব্যাংক কাকে বলে, বাণিজ্যিক ব্যাংকের কাজ, এবং তার সঙ্গেও জানলাম যেটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, সেটি হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃষ্টির প্রক্রিয়া। এটি তোমরা খুব ভালোভাবে পড়বে যে এই প্রক্রিয়াটি কীভাবে সংগঠিত হয়। খুবই সোজা, প্রথমে একটু শোনার সময় একটু জটিল লাগলেও একটু মনোযোগ দিয়ে দেখলেই দেখবে যে এটি কোনো জটিল কিছু না, খুব সহজ একটা প্রসেস, একটা নির্দিষ্ট নিয়ম মেনে এটি সংগঠিত হয়। সুতরাং এটি বোঝার জন্য খুব একটা কঠিন কিছু হবে না বলেই আমি বিশ্বাস করি। আর তোমরা যারা এতক্ষণ আমার ক্লাস দেখেছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সঙ্গে আবারও মনে করিয়ে দিচ্ছি জরুরি প্রয়োজন ছাড়া বাসার বাইরে যাবে না। যদি বাসার বাইরে যাও অবশ্যই মাস্ক পরিধান করবে, সামাজিক দূরত্ব মেনে চলবে, নিজে সচেতন হবে, পরিবার প্রতিবেশী যারা আছে তাদের সবাইকেই সচেতন করবে, তাহলেই আমরা এই অবস্থা থেকে উত্তরণ লাভ করতে পারবো। সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস এখানেই শেষ করছি।